বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ হান্নান মিয়া, প্রভাষক, রসায়ন বিভাগ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সুস্থ এবং নিরাপদে আছো। আমি এখন তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরপর থেকে আমরা এখন আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি মৌলের পর্যায়ভিত্তিক ধর্মসমূহ, তার মধ্যে আমরা 5টি ধর্ম লিখে দিয়েছি। এর মধ্যে আমরা 2টি ধর্ম নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে তোমার আকার, আয়তন, ব্যাসার্ধ, আর একটা হচ্ছে আয়নীকরণ বিভব। তো আমরা গত ক্লাসে আয়নীকরণ বিভবের সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো আমরা বলেছিলাম যে আয়নীকরণ বিভব হচ্ছে এক মৌল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে মোট 1 মৌল ইলেকট্রন অপসারণ করে সারণী এঁকে দিয়েছিলাম। তোমরা অবশ্যই আশা করি সবাই বাড়িতে চেষ্টা করেছ। আমরা যদি এই পিরিয়ডিক টেবিলের এই অংশ বিশেষ যদি মনে রাখতে পারি, তাহলে এই অধ্যায় আমাদের শিখনটা কি হবে, সহজ হবে। সহজে আমরা প্রথমে 16 ঘর করেছি, তারপর 18। এরপর আমরা এভাবে এখানে মোটামুটি হলেই হবে। তাহলে এখন এইগুলি হচ্ছে পর্যায়, যেগুলি আনুভূমিক যেই আণবিক রেখাগুলি আছে সেগুলি পর্যায়। এটা হচ্ছে পর্যায়। এখানে আমরা 4টি পর্যায় লিখেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা বলেছি মোট কয়টি পর্যায় আছে পর্যায় সারণীতে? 7টি পর্যায় আছে। এর মধ্যে আমরা 4টি পর্যায় লিখেছি এখানে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই পর্যায় যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে এবং সেটা আমাদের মনে থাকবে। তাহলে এখানে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে কি বোরনের পরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। যাক, আমি আর লিখছি না, তোমরা গত ক্লাসে লিখে দিয়েছি, তোমরা দেখেছ। তো এখন দেখো, এটা আবার আঁকার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মুখস্থ কথা বলবো তখন সেটা মনে রাখতে কিন্তু কঠিন হবে। তো আমরা একটু দেখে দেখে বলবো। এখানে যেমন আমি বলেছি, এখানে প্রথম গ্রুপ এটা, এই যে এখানে একটা গ্রুপ, দুইটা যে আমরা বলি, তাহলে এখানে মোট 18টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ আছে? এটা হলো অত্যাধুনিক সিস্টেমে কয়টা গ্রুপ? 18টা গ্রুপ আছে। এই 18টা গ্রুপ আমরা নিয়ে আলোচনা করব। দেখি এখান থেকে কীভাবে আমাদের আয়নীকরণ বিভবটা পরিবর্তন হয়, কোথায় গিয়ে এর ব্যতিক্রম হয়, সেটা আমরা দেখব। তো আমরা শুরুতে এটা বলতে পারি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়। বাম থেকে ডান দিকে হয় আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়। মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ বিভব বা শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে এটা আমরা বলে রাখলাম, তারপর ব্যাখ্যা দিব কেন বৃদ্ধি পায়, সেটা আমরা ব্যাখ্যা দিব। এরপরে আসো, একই গ্রুপের মধ্যে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ বিভব কি হ্রাস পায়। আয়নীকরণ বিভব হ্রাস পায়। আমি তোমাদের একটা কথা বলেছি যে আয়নীকরণ বিভব মানে হচ্ছে আয়ন কর্তৃক
করতে যেই শক্তির প্রয়োজন, মানে আয়ন করতে মিন্স ইলেকট্রন অপসারণ করতে। আয়ন করতে কি হবে? ইলেকট্রন অপসারণ করতে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন, এই যে মৌলগুলি আছে তাদের মধ্যে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয়। আর মৌল কতগুলি? 1 মোল। 1 মোল, আমরা কথা বলবো কি 1 মোল। তাহলে দেখো এখানে হাইড্রোজেন থেকে হিলিয়ামের আয়নীকরণ বিভব বেশি কি অনুসারে? সঙ্গ অনুসারে। এখন কেন বেশি এটা আমরা আলোচনা করতে পারি। দেখো কেন বেশি, আমরা যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা লিখি 1s1, আর হিলিয়ামের যদি লিখি তাহলে কি হবে? 1s2। এটা হলো হাইড্রোজেনের, এটা হচ্ছে হিলিয়ামের। যদি আমরা ওভাবে দিই, এটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর হিলিয়ামের আছে কয়টা ইলেকট্রন? এখানে 2টা ইলেকট্রন। এটা হলো হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম। তো এখন এই যে দেখো এইখান থেকে এখানে এই আয়নীকরণ বিভব বেশি কার? হিলিয়ামের। এটা 2টি কারণ। একটা কারণ আমরা এটা সহজেই বুঝতে পারি যে যখন একটা যুগ্ম ইলেকট্রন আর একটা অযুগ্ম ইলেকট্রন, যুগ্ম এবং অযুগ্ম, এখানে একটি কথা আছে, এখানে যুগ্ম এবং অযুগ্ম। যুগ্ম আর হচ্ছে অযুগ্ম। এখন যুগ্ম ইলেকট্রন কার আছে? হিলিয়ামের। আর সিঙ্গেল কার আছে? হাইড্রোজেনের। তাহলে এই 2টি অবস্থায় যেটা অযুগ্ম আছে সেটা সহজেই কি করা যায়? সেটা সহজেই অপসারণ করা যায়। আর যেখানে যুগ্ম আছে সেই যুগ্ম অবস্থা থেকে একটা ইলেকট্রন কিন্তু অপসারণ করা অযুগ্ম অবস্থা থেকে কিছুটা কঠিন হয়, মানে বেশি শক্তির প্রয়োজন হয়। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে আলোচনা করেছিলাম যে আকারের ক্ষেত্রে, যে হাইড্রোজেন থেকে হিলিয়ামের আকার হচ্ছে ছোট। হাইড্রোজেন থেকে হিলিয়ামের আকার কি? ছোট। এই তো হাইড্রোজেনের আকার যদি আমরা এরকম মনে করি তাহলে হিলিয়ামের আকার হবে ছোট। হিলিয়ামের আকারটা হবে কি? ছোট। আচ্ছা, এখন কেন ছোট হলো, কেন ছোট হলো এটা আমরা একটু আলোচনা করি। ছোট এই জন্য হলো যে আমরা বলেছি যে হাইড্রোজেনের কেন্দ্রে আছে একটি প্রোটন এবং একটি বহিস্থ শক্তি স্তরে আছে একটি ইলেকট্রন। তো একটি ইলেকট্রন এবং একটি প্রোটনে যে আকর্ষণ হবে, 2টি হিলিয়ামের আছে 2টি ইলেকট্রন এবং 2টি প্রোটন। তাহলে 2টি ইলেকট্রন এবং 2টি প্রোটনের মধ্যে আকর্ষণটা কি হবে? বেশি হবে। ফলে তারা কি হবে? ফলে সংকুচিত হয়। হিলিয়ামটা কি হয়? সংকুচিত হয়। তার মানে হিলিয়ামের যে ইলেকট্রন 2টি আছে সেগুলির প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি আছে। হিলিয়ামের ইলেকট্রনের প্রতি কি? কেন্দ্রের আকর্ষণ বেশি আছে। তো এই বেশি আকর্ষিত অবস্থা থেকে ইলেকট্রন সরাতে আমাদের বেশি শক্তির কি হবে? প্রয়োজন হবে। বেশি শক্তির প্রয়োজন হবে। যার মধ্যে বন্ধুত্ব বেশি থাকবে তার বন্ধুত্বকে নষ্ট করতে বা সরাতে বেশি পরিমাণ কি করতে হবে? কষ্ট করতে হবে, কাজ করতে হবে। এই ক্ষেত্রেও এই ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি কার? হিলিয়ামের। যার কারণে এখানে ইলেকট্রনটা সরাতে কি লাগে? বেশি শক্তির প্রয়োজন। বেশি শক্তির কি হয়? প্রয়োজন হয়। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতে পারি। তাহলে বাম থেকে ডান দিকে যখন আমরা যাব আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে আমরা হিলিয়াম থেকে লিথিয়াম থেকে বেরিলিয়ামের কি আয়নীকরণ শক্তি বেশি। লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও ব্যাপারটা আছে যে লিথিয়ামের কিন্তু 3টি ইলেকট্রন। আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি শর্ট করে, তাহলে লিথিয়াম
1s2 2s1, আর বেরিলিয়াম হচ্ছে 4 1s2 2s2। ঠিক আমরা যে হিলিয়াম এবং হাইড্রোজেনের ব্যাপারে যে আলোচনা করেছি, এইখানেও ঠিক সে আলোচনায় দ্বিতীয় শক্তি স্তরে লিথিয়ামের আছে একটি ইলেকট্রন, আর বেরিলিয়ামের আছে দুইটি ইলেকট্রন। তাহলে একই অরবিটালে যেহেতু ইলেকট্রন দুটি আছে, তাহলে এগুলি যুগ্ম অবস্থায় আছে এই দুটো ইলেকট্রন, এটা আছে কি অযুগ্ম অবস্থায়। তাহলে এই যুগ্ম অবস্থা থেকে ইলেকট্রনটা সরাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে, যার কারণে লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ বিভব বা শক্তি বেশি। এবার আমরা যদি উপর থেকে নিচের দিকে চিন্তা করি, তাহলে এটা খুবই সহজ ব্যাপার। যে দেখো এখানে হাইড্রোজেনের শক্তি যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে আমরা দেখব কি হাইড্রোজেনের দেখব যে 1s1, লিথিয়ামের কি দেখেছি আমরা 1s2 2s1, আর সোডিয়ামের দেখেছি আমরা 1s2 2s2 2p 6 3s1। তার মানে আমরা দেখলাম যে এখানে শক্তি স্তর প্রথম শক্তি স্তরে আছে, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এটা হলো তৃতীয় শক্তি স্তর। তাহলে দেখো আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেন থেকে তোমার লিথিয়ামের আকারটা বড়, লিথিয়াম থেকে আবার সোডিয়ামের আকার বড়, সোডিয়ামের আকার বড়। আচ্ছা, দেখা না গেলে আমি আবার বড় করে দিচ্ছি, সোডিয়ামের আকারটা বড়। তাহলে দেখো এখানে এটা তিনটি পর্যায়ে আছে, তিনটি শক্তি স্তর আছে, এখানে আছে দুটি শক্তি স্তর, এখানে আছে একটি শক্তি স্তর। তো এই আমাদের যে ইলেকট্রনটা যাবে সেটা কোথায় আছে? সেটা সর্ববহিস্থ শক্তি স্তরে আছে। কোথায় আছে? সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনটা আছে। তাহলে এখানে কোন ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ সবচেয়ে কম? যেটা দূরে আছে। কার ক্ষেত্রে দূরে আছে? সোডিয়ামের ক্ষেত্রে দূরে আছে। সোডিয়ামের ক্ষেত্রে দূরে আছে নিউক্লিয়াস থেকে। তাহলে ওই ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণটা কম, যার কারণে ওই ইলেকট্রনটা সরানো আমাদের কাছে কি লাগবে? সহজ হবে। ইলেকট্রন সরানো কি হবে? আমাদের পক্ষে সহজ হবে। বেরিলিয়ামের আছে দ্বিতীয় শক্তি স্তরে, তার থেকে লিথিয়ামের আছে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে সোডিয়াম থেকে এটার একটু বেশি লাগবে, আর এটার প্রথম শক্তি স্তরে এটার আরও বেশি লাগবে। তার মানে উপর থেকে নিচের দিকে কমবে। তাহলে আমরা যদি বলি হাইড্রোজেন থেকে লিথিয়ামের কম লাগবে, আয়নীকরণ বিভব কম হবে, কম শক্তি লাগবে, সোডিয়ামের আরও কম লাগবে, পটাশিয়ামের আরও কম লাগবে। অর্থাৎ উপর থেকে যত নিচের দিকে যাব তত শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, তত ওই বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটি কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে। কেন কোথায় যাচ্ছে? দূরে সরে যাচ্ছে, যার কারণে আয়নীকরণ শক্তি বা বিভব তাদের কমে যাচ্ছে। তেমনি করে আমরা যদি এই গ্রুপের কথা বলি, দ্বিতীয় গ্রুপের কথা বলি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, এই ক্যালসিয়াম, এদেরও কি হচ্ছে? এদেরও শক্তিস্তর বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভব কম, আবার ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়ামের আয়নীকরণ বিভব আরও কম। এবার আমরা প্রথম পর্যায়ে যে হাইড্রোজেন থেকে হিলিয়ামের বেশি আমরা বলে ফেলেছি, এবং দ্বিতীয়টা বলেছি আমরা যে দ্বিতীয় পর্যায়েও বাম থেকে ডান দিকে আয়নীকরণ বিভব আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু এর মধ্যে দুটি জায়গাতে ব্যতিক্রম আছে। একটি হচ্ছে বেরিলিয়াম থেকে বোরনের সঙ্গ অনুসারে বেশি হওয়ার কথা। কার থেকে? বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা। বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়াম থেকে বোরনের কম। আবার এখানে আসো, নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা। নাইট্রোজেন থেকে অক্সিজেনের কি হওয়ার কথা? নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, অক্সিজেনের বেশি হওয়ার কথা।
কিন্তু কিন্তু হচ্ছে কি কম। এই নাইট্রোজেন থেকে অক্সিজেনে কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, অক্সিজেন বেশি হয় যেহেতু নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন, কিন্তু এটা হচ্ছে না। হচ্ছে কি বেরিয়ামের বেশি কার থেকে, বোরন থেকে, নাইট্রোজেনের বেশি কার থেকে, অক্সিজেন থেকে। এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করব। এটা তোমাদের প্রয়োগও আসে, এরপরে অনুধাবনও আসে যে বেরিলিয়াম অপেক্ষায় বোরনের আয়নীকরণ বিভব কম কেন, ব্যাখ্যা করো, এটা আসে। তো এখন দেখো আমরা যদি পারমাণবিক সংখ্যা ভার্সেস যদি আমরা আয়নীকরণ বিভবের চিত্র দেখাই তাহলে কি দেখা যায়। এখানে 2, 4, 6, এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আয়নীকরণ বিভব, আয়নীকরণ বিভব। ক্লিয়ার লেখা দরকার। 1000, 1500, 2000, তারপরে 2500, ঠিক আছে। তাহলে এটা আয়নীকরণ বিভব, আয়নীকরণ বিভব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা যদি যাই যে এখানে দিলাম কি হাইড্রোজেন আর প্রায় 2500-এর কাছাকাছি। এই দেখো তাহলে বরাবর কার বরাবর হলো, এটা হলো 1-1-এর বরাবর, মানে পারমাণবিক সংখ্যা 1 কার, হাইড্রোজেনের। তো হাইড্রোজেনের বরাবর এটা কত, 500 থেকে বেশি। 500 আরও দিতে পারি, এটা প্রায় 1000 থেকে বেশি। হ্যাঁ, এই হাইড্রোজেনের এই, ঠিক আছে। এরপরে আসো, তা এইগুলো প্রথম পর্যায়, 1 থেকে 2 হলো কি, 1 থেকে 2 হলো কি প্রথম পর্যায়। এবার আসো 3 থেকে, তাহলে হিলিয়াম থেকে লিথিয়ামের কি হবে। আচ্ছা, আমরা হিলিয়ামের কথা বাদ দিই, আমরা ধরি হাইড্রোজেন থেকে লিথিয়ামের কি হবে, নিয়ম অনুসারে কি হবে, কম হবে। কি হবে, কম হবে। প্রায় এখানে 500 দিলাম আমরা, 500 কম। আমরা তো আলোচনা করছি যে উপর থেকে নিচের দিকে কমে যাবে, তাহলে হাইড্রোজেন হচ্ছে এখানে, লিথিয়াম হচ্ছে তার নিচে, তার মানে কম হবে। তারপরে বেরিলিয়ামের একটু বেশি হবে কার থেকে, এটা এই লিথিয়াম থেকে। আচ্ছা, কিন্তু 5 বোরনের বেশি হওয়ার কথা, বোরন হচ্ছে কম। আচ্ছা, তারপরে কার্বনের বেশি, কার্বন থেকে নাইট্রোজেনের বেশি যথারীতি, কিন্তু আবার নাইট্রোজেন থেকে অক্সিজেনের কম। দেখো বরাবর 8 হলো পারমাণবিক সংখ্যা 8 কার, অক্সিজেনের কম। তারপরে ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, স্টাম্প হিসাবে থাকে। এই তো এখন দেখো ব্যতিক্রম কয় জায়গাতে ব্যতিক্রম আছে,
দেখো এখানে দুই জায়গাতে ব্যতিক্রম, এখানে একটা ব্যতিক্রম আছে আর এখানে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। তাহলে এখানে কার মধ্যে ব্যতিক্রমটা? এই ব্যতিক্রমটা হচ্ছে এটা হচ্ছে বেরিলিয়াম আর এটা হচ্ছে বোরন। এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে বেরিলিয়াম, আর এটা হচ্ছে নাইট্রোজেন, আর এটা হচ্ছে অক্সিজেন। তো আমাদের এখানে এক্স ওয়াই পি কিউ এরকম দেওয়া থাকবে। আমরা পারমাণবিক সংখ্যা দেখে বুঝে নিব যে এক্স ওয়াইটা কী এবং পি কিউটা কী। যেহেতু এখন আমরা আলোচনা করছি সেহেতু এখন আমরা নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলোচনা করছি। এর কথা বোঝা গেছে যে এখানে হাইড্রোজেন থেকে হিলিয়ামের বেশি আছে, আর এখানে গিয়ে হাইড্রোজেন থেকে লিথিয়ামের কম। লিথিয়াম থেকে যথারীতি, যেহেতু লিথিয়াম থেকে বেরিলিয়াম ডানে আছে, বেশি হবে। বোরন বেশি হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম, আমরা আলোচনা করব। এরপরে বোরন থেকে কার্বন বেশি আছে, কার্বন থেকে নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি হওয়ার কথা, কিন্তু অক্সিজেনটা কম। তারপরে কি? তারপরে কোনটা? ক্লোরিন। ক্লোরিনটা বেশি আছে। তারপর হচ্ছে কি? নিয়ন। নিয়ন আরও বেশি আছে, সেখানে সমস্যা নেই। সমস্যা শুধু দুই জায়গাতে, একটা হচ্ছে বেরিলিয়াম, আমরা বলেছি বেরিলিয়াম থেকে বোরন, বোরন বেশি হওয়ার কথা কিন্তু কম, আবার নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি হওয়ার কথা কিন্তু কম। তো এই দুটি ব্যতিক্রম আমরা এখন আলোচনা করব। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, বিভিন্নভাবে এই প্রশ্নগুলি আসে। তো এবার আসো আমরা বেরিলিয়াম এবং বোরনের আয়নীকরণ বিভব নিয়ে আলোচনা করব। বেরিলিয়ামের আয়নীকরণ বিভব যদি আমরা বলি, সেটা 900 কিলোজুল পার মোল, আর বোরন হচ্ছে প্রায় 800 কিলোজুল পার মোল। তাহলে 100 কম। এটা হচ্ছে বেরিলিয়ামের আর এটা হচ্ছে বোরনের। বেরিলিয়াম থেকে তোমরা যে পর্যায় সারণী দেখেছো, বেরিলিয়াম থেকে বোরন আগে, বেরিলিয়াম হচ্ছে পরে। বেরিলিয়াম আগে, বোরন হচ্ছে পরে। ডান দিকে হচ্ছে বোরন। তার মানে বেরিলিয়ামের হচ্ছে 4 আর বোরন হচ্ছে 5 পারমাণবিক সংখ্যা। তো বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা সংজ্ঞা অনুসারে, নিয়ম অনুসারে, কিন্তু বোরনের কম হচ্ছে আয়নীকরণ বিভব। সেটার কারণ এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদেরকে বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা লিখে দিচ্ছি, 1s2 2s2, আর বোরন হচ্ছে তোমার 1s2 2s2 2p1। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি যে এখানে যুগ্ম এবং অযুগ্মর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যুগ্ম, এখানে দেখো, এখানে তোমার বেরিলিয়ামের যে বহিস্থ শক্তির যে দুটি ইলেকট্রন আছে 2s অরবিটালে, সেই দুটি ইলেকট্রন কিন্তু যুগ্ম অবস্থায় আছে। আর বোরনের যেই ইলেকট্রনটি আছে বহিস্থ শক্তি স্তরের 3টে ইলেকট্রন, এর মধ্যে পি অরবিটালে একটি ইলেকট্রন আছে যেটা অযুগ্ম অবস্থায় আছে। তাহলে এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে হ্যাঁ, এটা অযুগ্ম ইলেকট্রন, যেহেতু এই ইলেকট্রনটি অপসারণ করতে আমাদেরকে তুলনামূলকভাবে কম শক্তি প্রয়োগ করতে হবে। কম শক্তির প্রয়োজন হবে আমাদেরকে এই ইলেকট্রনটি অপসারণ করতে। তাহলে আমরা এখন এই ইলেকট্রনটি অপসারণ করতে আমাদের কত লাগবে, অর্থাৎ 1 মোল বোরনের ক্ষেত্রে লাগবে 800 কিলোজুল, হ্যাঁ, আর 1 মোল বেরিলিয়ামের ক্ষেত্রে লাগবে 900 কিলোজুল।
শক্তি। তাহলে এখন দেখো, তাহলে আমরা সহজে বুঝলাম যে যুগ্ম এবং অযুগ্মের কারণে বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা থাকলেও বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ বিভব কম। তাহলে এই কথা আমাদের মনে থাকবে যে যুগ্ম অবস্থায় যখন ইলেকট্রন থাকবে তাকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, আর অযুগ্ম অবস্থায় যখন ইলেকট্রনটা থাকবে তাকে অপসারণ করতে আমাদের কম শক্তির প্রয়োজন হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আসো আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের যে আয়নীকরণ বিভব সেটা আমরা আলোচনা করি। নাইট্রোজেন হচ্ছে 1400 কিলোজুল পার মোল, আর অক্সিজেন হচ্ছে 1320 কিলোজুল পার মোল। এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি বা বিভব, অর্থাৎ প্রথম ইলেকট্রনটি ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটি। আর দ্বিতীয় আয়নীকরণ বিভব বলতে আমরা বুঝব দ্বিতীয় ইলেকট্রনটি অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটি। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো এখানে এই যে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, নিয়ম অনুসারে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে নাইট্রোজেন থেকে অক্সিজেনের কম। এটার কারণ হচ্ছে, দেখো যদি আমরা হুন্ট নীতি অনুসারে যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটি লিখি তাহলে কি দাঁড়ায়, দেখো 1s2 2s2 2px2 2py1 2pz1। দেখো এখানে যে পি অরবিটাল যে আছে আর এখানে অক্সিজেনের পি অরবিটাল আছে, নাইট্রোজেনের পি অরবিটাল এবং অক্সিজেনের পি অরবিটালের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ যেই কোনো আংশিক পূর্ণ থেকে সুস্থিত। কি বলছি? অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। তো এখন পি অরবিটাল দেখো, পি অরবিটাল কয়টা? 3টা। অর্ধপূর্ণ হলে কয়টা থাকবে ইলেকট্রন? মোট 3টা। 3টা পিতে 3টা, px py pz 3টা অরবিটালে 3টে ইলেকট্রন থাকবে। এটা হলো কি অর্ধপূর্ণ। আর পরিপূর্ণ হলে হবে কি 6টা। তো এই দুটো অবস্থা থেকে বাকি অবস্থাগুলি হচ্ছে, বাকি যে 4টি অবস্থা আছে সেই 4টি অবস্থায় হচ্ছে আংশিক পূর্ণ। যেমন যদি 1টা থাকে, 2টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, তাহলে মোট কয়টা হলো? মোট 6টা অবস্থা। তার মধ্যে অর্ধপূর্ণ হলো 1টি অবস্থা আর পরিপূর্ণ হলো 1টি অবস্থা, মোট 2টি অবস্থা। বাকি 4টি অবস্থা হচ্ছে আংশিক পূর্ণ। তাহলে সুস্থিত কোনটা? যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ ইলেকট্রন দ্বারা অরবিটাল সমূহ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ যেই কোনো আংশিক পূর্ণ থেকে সুস্থিত। তাহলে এটা সহজেই বোঝা যায় যে এটা এবং এটার মধ্যে নাইট্রোজেনটা হচ্ছে সুস্থিত। তাহলে সহজে বোঝা যায় যে সুস্থিত অবস্থা থেকে যখন আমরা একটা ইলেকট্রন অপসারণ করব সেখানে অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হবে। আর যেহেতু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত কম, কার থেকে? নাইট্রোজেন থেকে, তাই এখান থেকে একটি ইলেকট্রন সরাতে কি লাগবে? কম শক্তির প্রয়োজন হবে। আমরা তো মানটা দেখিলাম যে এখানে 1400 কিলো জুল পার মোল আর এটা হচ্ছে 1320 কিলো জুল পার মোল, তার মানে 80 কিলো জুল পার মোল আমাদের শক্তি কম লাগে। কার ক্ষেত্রে? অক্সিজেনের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে হাফ ফিল অ্যান্ড ফুল ফিল, অর্ধপূর্ণ, পরিপূর্ণ এবং কি পার্শিয়াল ফিল, অর্থাৎ যে সুস্থিত স্ট্যাবল এবং আনস্ট্যাবলের কারণে আমাদের এইটার পার্থক্য হচ্ছে, অর্থাৎ এই ব্যতিক্রমটা হচ্ছে। তাহলে এখানে কয়টা ব্যতিক্রম হচ্ছে? 2টি ব্যতিক্রম হচ্ছে। বেরিলিয়াম থেকে বোরনের কম, নাইট্রোজেন থেকে অক্সিজেনের কম, কিন্তু দুইটাই কমছে, বাট এদের কমার কারণটা ভিন্ন। এখানে হচ্ছে ফেয়ার্ড আনফেয়ার্ড, অর্থাৎ
একটা হচ্ছে যুগ্ম অযুগ্মতার কারণে, আর একটা হচ্ছে তোমার হাফ ফিল এবং ফুল ফিল, অর্থাৎ সুস্থিতি এবং অসুস্থিতির কারণে। ঠিক আছে, তাহলে এখানে দুইটি কারণ, এখানে হাফ ফিল অর্থাৎ হাফ ফিল অ্যান্ড ফুল ফিলটা কি সুস্থিত স্টেবল, আর যে কোনো অর্থাৎ এরপরে পার্শিয়াল ফিল যেগুলি আংশিক পূর্ণ সেগুলি হচ্ছে কম স্টেবল। তার মানে এখানে হচ্ছে সুস্থিত এবং অসুস্থিতর কথা, অর্থাৎ অর্ধপূর্ণ আংশিক পূর্ণের ব্যাপার, আর এখানে হচ্ছে যুগ্ম অযুগ্মের ব্যাপার। অর্থাৎ দুই রকম কারণেই কি হচ্ছে ব্যতিক্রম হচ্ছে। তবে কমার ক্ষেত্রে বেরিলিয়াম থেকে বোরন কমছে, নাইট্রোজেন থেকে অক্সিজেন কমছে, কিন্তু কমার কারণটা হচ্ছে ভিন্ন, সেটা আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী দিন তড়িৎ ঋণাত্মকতা, এরপরে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক যেই প্রপার্টিসগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।